রেটিনা যেটা আমাদের যে আই, সেই আইয়ের একেবারে ইনার লেয়ারটা, এবং এটা আমরা জানি যে রেটিনা থেকেই পরবর্তীতে রেটিনা কথাটা আসলে আমাদের মাথায় রাখতে হবে যে এরা কিন্তু নিউরাল, মানে আমরা বলতে পারি যে নিউরোসেন্সরি রেটিনা নামে আমরা বলে থাকি, যে নার্ভ, রেটিনাতে কিন্তু নার্ভ থাকে এবং আলটিমেটলি এই নার্ভ ফাইবারগুলা বা নার্ভ গ্যাংলিয়ন সেলস থেকে অপটিক নার্ভ, যেটা অপটিক নার্ভ ওটা তৈরি হয়। সো অপটিক নার্ভ যেখানে রেটিনার মধ্যে তৈরি হয়ে পরবর্তীতে এরা হচ্ছে গিয়ে বাহিরে বের হয়ে যায়, ব্রেনে যায়। তো ওই জায়গাটাকে আমরা অপটিক ডিস্ক বলি, যে জায়গাটাতে আসলে তৈরি হয়ে মানে চোখের মধ্যে যে পার্টটুকু থাকে আসলে অপটিক নার্ভের। হাউএভার, আমরা অনেকগুলো কথা বললাম। তো রেটিনার কালার ইউজুয়ালি ট্রান্সপারেন্ট, হ্যাঁ, কালার ট্রান্সপারেন্ট। আর এটার 10টা লেয়ার থাকে। আমরা সবসময় বলি রেটিনার 10টা লেয়ার, বাট ওই 10টা লেয়ার সম্পর্কে আমরা জানবো। তার আগে বলে রাখি যে রেটিনাতে একটা অপটিক ডিস্ক থাকে, যেটা আসলে একটু পিঙ্ক কালারের হয়, পিঙ্ক কালার। এবং এই অপটিক ডিস্কের আসলে ডায়ামিটার 1.5 মিলিমিটারের মতো, অনেক ছোট কিন্তু, রাইট? এবং এই এই অপটিক ডিস্কের রিজনটাতে আমরা বলি যে এটাকে ব্লাইন্ড স্পট, আমরা বলি ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পট এখানে কোনো মানে ফটো, মানে রেটিনাতে তো অনেকগুলো লেয়ার থাকে আমরা বলি, ঠিক আছে? বাট ওই যে যে লেয়ারগুলোর মধ্যে ফটো রিসেপ্টর যে থাকে, ফটো রিসেপ্টরের মধ্যে রডস থাকে, কোনস থাকে, এগুলো বিভিন্ন সেলস। তো মানে ফটো রিসেপ্টর সেলস, তো এইগুলা কিন্তু অ্যাবসেন্ট থাকে অপটিক ডিস্কের রিজনটাতে, এই জন্য ব্লাইন্ড স্পট। এবং অপটিক ডিস্কের জাস্ট একটু উপরে, হ্যাঁ, ধরো এই যে একেবারে ফর এক্সাম্পল আমি ধরলাম যে এটা ধরো রেটিনা, যেহেতু নার্ভের লেয়ারটা, এটাকে মাঝে এই জায়গায় দিলাম, এটার বাহিরে থাকবে করোয়েড, এবং তার বাহিরে হচ্ছে স্ক্লেরা। হাউএভার, এখন এই জায়গাটা দিয়ে এই জায়গাটা হচ্ছে অপটিক নার্ভটা ধরো বের হবে তৈরি হয়ে। এখন এই যে যে হলুদ কালার পার্টটা, তো হলুদ কালার পার্টে এই জায়গাটা ধরো অপটিক ডিস্ক, এই যে এই জায়গাটা, যে জায়গাটা অ্যাকচুয়ালি অপটিক নার্ভ বেরোবে, ব্লাইন্ড স্পট। এর উপরে এই জায়গায় দিয়ে একটা জায়গা থাকে, এটা হচ্ছে ম্যাকুলা। এবং ম্যাকুলার যে রিজনটা, এই ম্যাকুলার রিজনে একেবারে সেন্ট্রালি ফোবিয়া থাকে, এবং এই ফোবিয়ার সেন্ট্রাল জায়গাটাকে ফোবিয়া সেন্ট্রালিস বলা হয়। এবং এই ম্যাকুলা যে জায়গায়, এই জায়গাটাতে বেশি কি থাকে জানো? এই জায়গাতে বেশি থাকে হচ্ছে কোনস যে সেল, ফটো রিসেপ্টর, সেগুলো থাকে। আর যেটা হচ্ছে আমাদের জানি কালার ভিশনে হেল্প করে। আর পেরিফেরালি, মানে এটা তো আমরা বলছি যে এই জায়গাটাতে আলো যখন পড়ে তখন কালারফুল ভিশন আমাদের হেল্প করে, বাট পেরিফেরালি অন্যান্য জায়গাগুলো রেটিনাতে, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা বলি যে পেরিফেরালি হচ্ছে রড সেল যেগুলো, সেগুলো বেশি থাকে। এখন তোমরা একটা জিনিস জেনে থাকবা, ওরা সেরাটা নামে একটা টার্ম আছে। আমি যদি একটু দেখে, ধরো এই যে কর্নিয়া, এই জায়গা দিয়ে স্ক্লেরা, এবং আমি শুধু এই যে ধরো রেটিনাল লেয়ারটা আমরা আঁকাচ্ছি, আচ্ছা সরি, এইভাবে আঁকাই। এই যে ধরো রেটিনা, এবং এখান দিয়ে তো তোমরা জানো যে এখান দিয়ে আইরিশ থাকে, মানে আইরিশ থাকলো, এবং এখান দিয়ে পিপিল ভিতরে, এবং এখান দিয়ে লেন্স, এখান দিয়ে ভিট্রাসের জায়গাটা এই যে। হাউএভার, এখন এই যে রেটিনাটা যেখানে অ্যান্টিরিয়রলি যেখানে শেষ হচ্ছে, এই জায়গায় এরকম একটা সেরেট লাইক স্ট্রাকচার দ্বারা আমরা বোঝাচ্ছি যে এই জায়গাটাকে বলি ওরা সেরেট, অ্যান্টিরিয়রলি যে পর্যন্ত রেটিনা থাকে বিস্তৃত। এবং মাঝখান দিয়ে যে লেয়ারটা আছে আলটিমেটলি এটাই হচ্ছে এখান দিয়ে করোয়েড, এবং আলটিমেটলি এই সামনে এই যে আইরিশ হয়েছে, আইরিশ হয়ে এখানে সিলিয়ারি বডি প্রসেস এগুলো এখান দিয়ে ছিল। তাহলে ওভারঅল কথা, এটা মিডল লেয়ার, লাল কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা ভাস্কুলার মিডল লেয়ারটা। এবং রেটিনা, রেটিনা নিয়ে আমরা বেশ কিছু কথা তো জানছি 10টা লেয়ার থেকে, এটা বললাম। এবং মেকুলা হচ্ছে আমাদের সেন্ট্রাল ভিশনের জন্য হেল্প তো করে। এবং আমরা বলি যে সেন্ট্রাল পার্ট অফ ম্যাকুলাকে আমরা ফোবিয়া বলি, ফোবিয়া সেন্ট্রালিস। এবং এরা আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমরা যখন এই যে যে ভিউটা দেখো, আমরা বলি ফান্ডাস, ফান্ডাসকে আমরা দেখতেছি। হোয়াট ইজ ফান্ডাস? ফান্ডাস মানে হচ্ছে আমাদের স্টোমাকে ফান্ডাস আছে, রাইট? বাট এই ফান্ডাস বা ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, এরকম অনেকগুলো টার্ম তো আমরা পড়ছি, বাট এই ফান্ডাস মানে হচ্ছে আমাদের চোখের যে পোস্টিরিয়র সেগমেন্টের স্ট্রাকচারগুলো, যেমন ধরো করোয়েড, ভিট্রিয়াস, তারপর হচ্ছে রেটিনা, এই যে যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলোকে আমরা একসাথে ফান্ডাস বলি। এবং এই ফান্ডাসগুলোকে আমরা এক্সামিনেশন কিন্তু আমাদের করতে হয়, আমাদের দেখতে হয়। এই জন্য আমরা অপথ্যালমোস্কোপির থ্রুতে এটা দেখতে পারি। অপথ্যালমোস্কোপি, ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি, ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি, এরকম বেশ কিছু প্রসিজার আছে। বা ফান্ডোস্কোপি বলতে মেইনলি আমরা এই পোস্টিরিয়র জিনিসগুলোকে দেখাকে বুঝাই, বাট প্রসিজারটার নাম কিন্তু অপথ্যালমোস্কোপি, ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি ফর এক্সাম্পল। আচ্ছা, এখন আসো যে আমরা এই যে রিজনটা, এটা হচ্ছে অপটিক ডিস্কের রিজনটা। এখন আমরা যখন এইভাবে এক্সামিনেশন করি, আমরা কেন এই যে ব্যাকগ্রাউন্ডে লাল লাল দেখতে পারি? আলহামদুলিল্লাহ, সরি। আচ্ছা, তো এখন কি হইলো, তার মানে এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে কেন লাল লাল দেখতে পাই, কারণ এখানে অ্যাকচুয়ালি করয়েডটা বেশি প্রমিনেন্ট হয়। করয়েড লেয়ারটা, কারণ আমরা জানি রেটিনাটা যেহেতু ট্রান্সপারেন্ট থাকে, তাই করয়েডটা ভালো করে বোঝা যায়। হয় এই যে হচ্ছে অপটিক ডিস্ক। এবং কিভাবে বুঝলো অপটিক ডিস্ক? অপটিক ডিস্কের মাঝে সেন্ট্রালি এখানে একটা কাপ থাকে, কাপ।
এবং এই কাপ আর পেরিফেরালি এই যে মাঝের জায়গাটা এটাকে বলি আমরা নিউরো রেটিনাল রিম, হ্যাঁ, কাপ বাদে। এখন এই কাপের রিজনটা দিয়ে দেখো ভেসেলগুলা এভাবে বাহিরে বের হয়ে আসতেছে। তো এই যে ভেসেলগুলা বাহিরে বের হয়ে আসতেছে এইদিকে, তো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা অপটিক ডিস্কের ভিতরে কাপের মধ্যে থেকে আসে। এখন দেখো সবগুলা ভেসেল আইসা দেখবা এরকম এরকম এইদিকে আসতেছে, ভেসেলগুলো যেদিকে আসলে আসতেছে সেটাকে আমরা বলি টেম্পোরাল দিক। তার মানে এই যে দিকটা এটা হচ্ছে টেম্পোরাল দিক, এটা টেম্পোরাল দিক, এটা টেম্পোরাল, আর এই সাইড হচ্ছে নেজাল। তাহলে এই বিষয়টা কিন্তু কনফিউজ করা যাবে না। এখন দেখা যায় এই জায়গায় যে ভেসেলগুলো আসতেছে, এই ভেসেলগুলো এবার আসতে আসতে সব জায়গায় আছে, ধরো এই জায়গায় ভেসেল আছে, বাট আমি দেখবো এরকম একটা জায়গা আছে যেই জায়গাটা এই যে মাঝে, বাট এই জায়গাটাতে কোনো ভাস্কুলারিটি নাই। তো এই জায়গাটা হচ্ছে মেইনলি ম্যাকুলার রিজন, যদিও ম্যাকুলাতে ভাস্কুলারিটি থাকে, বাট মেইনলি ওই ফোবিয়া যে রিজনটা আছে অনেক সেন্ট্রালি, ওই জায়গাটাতে হচ্ছে ভাস্কুলারিটি থাকে না। সো নন ভাস্কুলার একটা জায়গা, এবং ওই জায়গাটাতে দেখা যায় এরকম কালো কালো হয়ে আছে কিছুটা, এবং এখানে ভেসেলগুলো আইসা মানে ভেসেল কোনো ভাস্কুলার সাপ্লাই এই জায়গাটুকুতে নাই। তাহলে এই জায়গাটা কিন্তু ম্যাকুলা এবং রিলেটিভলি অ্যাভাস্কুলার আমরা বলি, এবং ফোবিয়া যে রিজনটা ওটা একেবারেই অ্যাভাস্কুলার। আচ্ছা, তাহলে এই কয়েকটা কথা আমরা একটু জানলাম। এখন আসো যে তার মানে এটা হচ্ছে টেম্পোরাল সাইড, এটা হচ্ছে ন্যারো সাইড। তো টেম্পোরাল সাইডে কিন্তু আসলে ম্যাকুলাটা থাকতেছে। ওকে, তাহলে আমরা মোটামুটি সব স্ট্রাকচারগুলো দেখে ফেলছি। এই কথাগুলো আমরা বলছি যে এই যে যদি অপটিক ডিস্ক হয়, এই নিচে কাপ, এই ভিতরে কাপিং, এবং এই যে হচ্ছে এই জায়গায় যে ম্যাকুলা, এই জায়গায় অ্যাকচুয়ালি রিলেটিভলি ভাস্কুলার এবং একেবারে সেন্ট্রালি কোনো ভাস্কুলারিটি নাই। এখন আসলে যে রেটিনার লেয়ার নিয়ে একটু কথা বলি, 10টা লেয়ার রেটিনার, এটা আমরা একটা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারি আইএনজি। আমরা যে কোনো মানে কন্টিনিউয়াস জিনিসের সাথে সাথে আইএনজি ইউজ করি, রাইট? সেটা যেমন ধরো আই অ্যাম রাইটিং, সো লাস্ট আইএনজি, সো উই আইএনজি, এবং আইওপি ইন্ট্রাকুলার প্রেশার 2, এটা বলতে কি বুঝাইছি, মানে I2O2P2, হ্যাঁ, এরকম একটা বিষয়। ওকে, এরকম একটা বিষয়। জাস্ট আইওপি এর ও আর পি এর মাঝে একটা চিন্তা করতে পারো, হ্যাঁ, এই জিনিসটা জাস্ট একটু যদি মনে রাখো। মানে আচ্ছা, এখানে চিন্তা করতে পারো বলতে কি, হাউএভার ইটা হচ্ছে পি এর আগে হবে, বাট ইটা ক্ষেত্রে দুই প্রযোজ্য হবে না। এত কিছু তোমার মাথায় এত ঝামেলা মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখো আইএনজি IOP2। ওকে, এখন দেখো লেয়ারগুলো মনে রাখবো। ফার্স্টে ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। এখন দেখো ফার্স্টে আমি ইন্টারনাল লিমিটিং মেমব্রেন এই কারণে বললাম, কারণ তুমি যদি একটু রেটিনার দিকে তাকাও, তাহলে আমরা যখন কর্নিয়াল লেয়ারের কথা বলছিলাম, ধরো এটা কর্নিয়ার আউটার লেয়ার, এই যে কর্নিয়ার আউটার লেয়ারটা, হ্যাঁ, তাহলে এটা কর্নিয়ার অ্যান্টেরিয়র, তার মানে আউটার লেয়ারটাই কর্নিয়ার অ্যান্টেরিয়র, আর পোস্টিরিয়র লেয়ারটা কর্নিয়ার পোস্টিরিয়র। বাট রেটিনার ক্ষেত্রে ওইটা কিন্তু না, কারণ এটা হচ্ছে বাহির, এটা হচ্ছে ভিতর। তার মানে দেখো রেটিনার ক্ষেত্রে অ্যান্টেরিয়র যে লেয়ারটা সেটা কিন্তু ইনার লেয়ার, তার মানে এখানে কিন্তু একটু এক্সেপশনাল অ্যাজ কম্পেয়ার টু কর্নিয়া। তার মানে রেটিনার ক্ষেত্রে যেটা অ্যান্টেরিয়র দিকটা, ওই দিকেই হচ্ছে ইনার লেয়ারগুলো থাকতে, স্যার একেবারে বাহিরের যে রেটিনার লেয়ার সেটা কিন্তু একেবারে বাহিরের যে রেটিনার লেয়ারটা, রেটিনা একেবারে বাহিরের যে লেয়ারটা, একেবারে বাহিরের যে লেয়ারটা, এটা কিন্তু পোস্টেরিয়রে থাকতেছে। যেটা একটা আমরা বলবো যে এই লেয়ারটা কি, যে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামের লেয়ার, একেবারে বাহিরের লেয়ারটা, আর একেবারে ভিতর লেয়ারটা ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। তাহলে দেখো আমরা ওই সূত্র অনুযায়ী আগাই যে আইএনজি, তাহলে ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, তারপরে নার্ভ ফাইবার লেয়ার একটা থাকবে, তারপরে জিতে গ্যাংলিয়ন সেল লেয়ার। হ্যাঁ, এই গ্যাংলিয়ন সেল লেয়ার থেকেই মেইনলি কিন্তু আমাদের মানে এটা থেকেই পরবর্তীতে আমাদের নার্ভ ফাইবার তৈরি হয়ে আলটিমেটলি আমাদের অপটিক নার্ভটা তৈরি করতেছে, মানে এই গ্যাংলিয়ন সেল লেয়ার থেকে নার্ভ ফাইবার থেকে অপটিক নার্ভ তৈরি করতেছে। এবং এই গ্যাংলিয়ন সেল যেগুলো থাকে, ওইগুলোর যে একজনস থাকে, নিউরনের এই যে তো সেল বডি, ওইগুলা থাকে, এখানে ডেনড্রাইট থাকে, বাট এই যে একজন থাকে, একজন এই একজন থেকে মেইনলি হচ্ছে কি আমাদের অপটিক নার্ভ তৈরি হয়। অপটিক নার্ভ কিন্তু একটা পিওরলি সেন্সরি নার্ভ, এটা তোমরা জানো যে অলফ্যাক্টরি, অপটিক, ক্রেনিয়াল যে 12টা নার্ভ আছে তার মধ্যে কিছু আছে পিওরলি সেন্সরি, কিছু আছে পিওরলি মোটর, কিছু আছে মিক্সড। তো এটা হচ্ছে পিওরলি একটা সেন্সরি নার্ভ। এবং হাউএভার তার মানে আইএনজি গেল, এরপরে আইওপি ইন্টারনাল অকুলার প্রেশার, মানে ইন্টারকুলার প্রেশার বা আইওপি, যেটা প্রত্যেকটা দুইটা করে, মানে দুইটাই, ইনার প্লেক্সিফর্ম লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার। ওকে, আচ্ছা, এখন আসো যে আর তারপরে ওতে আউটার প্লেক্সিফর্ম লেয়ার, আউটার নিউক্লিয়ার লেয়ার, তার মানে এই 4টা লেয়ারের মধ্যে মিল আছে কাইন্ড অফ, যে প্লেক্সিফর্ম আর নিউক্লিয়ার, ইনার আর আউটার গেল। এখন আসো আইও, বলছিলাম না ও আর পি এর মাঝে একটা আছে, চিন্তা করবা, ওটা হচ্ছে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। যেহেতু একটা ইন্টারনাল লিমিটিং মেমব্রেন ছিল, একইভাবে একটা এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, বাট এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনটা কোনো ট্রু বেসমেন্ট মেমব্রেন না, এই জন্য আসলে এটা অতটা ইম্পর্টেন্স নাই এই লেয়ারটার। আর তা বাদে ফটো রিসেপ্টর, এটা হচ্ছে ওই যে পি যেটা, হ্যাঁ, তো পি যেহেতু একটা বললাম, আর আরেকটা পিও থাকবে, সেটা হচ্ছে পিগমেন্ট এপিথেলিয়াম যে লেয়ারটা রেটিনার,
ঠিক আছে? তার মানে এভাবে আমরা খুব সহজে লেয়ারগুলো মনে রাখতে পারি। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম যে ৯ টা লেয়ার, এই মানে প্রথম ৯ টা লেয়ার না। মানে এটা তো একেবারে বাহিরের লেয়ার, রাইট? আর ভিতরে যে ৯ টা লেয়ার, এই ৯ টা লেয়ারকে মানে এটা বাদে বাকি ৯ টা যে লেয়ার এই যে উপরের, এই ৯ টা লেয়ারকে আমরা বলি হচ্ছে নিউরোসেনসরি রেটিনা। মানে এই যে নিউরোসেনসরি ফাংশন বা এগুলাতে এটাই রোল প্লে করে। আর একেবারে বাহিরে যে লেয়ারটা সেটা রেটিনা পিগমেন্ট এপিথেলিয়াম এবং এই ৯ টা লেয়ার এবং এর মাঝে অর্থাৎ রেটিনা পিগমেন্ট এপিথেলিয়াম এবং এই যে উপরে ৯ টা লেয়ার এর মাঝে একটা জায়গা থাকে। এই মাঝের জায়গাকে আমরা বলি সাবরেটিনাল স্পেস। তো সাবরেটিনাল কথাটার মানে হচ্ছে যে রেটিনার নিচে, মানে সেটা হওয়া উচিত এই জায়গায়। কিন্তু না, অ্যাকচুয়ালি এটা এই জায়গায় না। এটা সাবরেটিনাল স্পেসটা হচ্ছে একেবারে নিউরোসেনসরি যে রেটিনা এর সাথে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম মাঝের জায়গাটা। এবং এই স্পেসটা কিন্তু এই জায়গায় থাকে। তবে এখানে একটি ইম্পর্টেন্ট কথা। ধরো এই স্পেসটার কারণে এখানে ব্লাড রেটিনাল ব্যারিয়ার ফর্মেশন হয়। BRB। এটা বলতে কি বোঝায়? দেখো এখানে তো ব্লাড ভেসেল থাকে। ধরো ফর এক্সাম্পল ব্লাড ভেসেলস। এখন এই ব্লাড ভেসেলগুলার সাথে কি ব্লাড ভেসেলস? করয়েডাল ভেসেলস ফর এক্সাম্পল। কারণ রেটিনার আউটারে তো করয়েড ভেসেলস আছে, রাইট? রেটিনার আউটারে বা বাহিরে কি থাকে? করয়েড থাকে। এখান দিয়ে করয়েড, তো করয়েডাল ব্লাড ভেসেলস। এখন করয়েড ব্লাড ভেসেলসের ধরো কোনো সিক্রেশন বা কোনো কিছু এখান দিয়ে বের হইছে, লিক হইছে, কিন্তু সে জিনিসটা এই স্পেসে যাইতে পারতেছে না। এটার কারণ এই রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামের কারণে। তার মানে এটা কালেকশন অফ ফ্লুইড ইন সাবরেটিনাল স্পেসকে প্রিভেন্ট করে আমাদের রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। তারপরে এটার কিছু ফ্যাগোসাইটিক ফাংশনও আছে। আর মেইনলি বাকি যে ৯ টা লেয়ার সেটা নিউরোসেনসরি রেটিনা বলতেছি, এবং এটা মেইনলি আমাদের ওই যে আমাদের কি বলে যে লাইট যেটা সেটা পারসিভ করতে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা। যখন লাইট ফার্স্টে চোখে ঢোকে তখন এরা কি করে জানো? এরা ফার্স্টে তো এই ইনার লিমিটিং মেমব্রেনে আসে, কিন্তু এই লাইটটা সবগুলা লেয়ার ভেদ করে ফটো রিসেপ্টর যেগুলা মানে রডস এগুলার কাছে আসে। এগুলার কাছে আসার পরে এরা হচ্ছে এই জন্য ফার্স্ট অর্ডার নিউরন, এদের কাছে ফার্স্টে আসে। এরা লাইটকে রিসিভ করে, ওই 8 লেয়ারকে পাস করে এটার কাছে আসে, এবং এরপরে এরা একটা লোকাল গ্রেডেড পোটেনশিয়াল তৈরি করে, এবং এরা পরবর্তীতে নার্ভ ফাইবার মানে এরা আস্তে আস্তে কি করে? এরা আস্তে আস্তে এটা প্রেরণ করে কই পাঠায়? এই যে সেকেন্ড অর্ডার নিউরনের কাছে পাঠায়। সেকেন্ড অর্ডার নিউরন, ইনার নিউক্লিয়ার লেয়ার। এবং এরপরে আলটিমেটলি ইনার নিউক্লিয়ার লেয়ার এর পরে এরা কোথায় পাঠায় জানো? গ্যাংলিয়ন যে সেল কই গেল? এই যে গ্যাংলিয়ন সেল লেয়ার এখানে পাঠাবে, এবং এদের মাঝে সিনাপস হিসেবে কাজ করেছে ইনার প্লেক্সিফর্ম লেয়ার। তার মানে এই জায়গায় একটা মানে সিনাপস হিসেবে কাজ করতেছে ইনার প্লেক্সিফর্ম লেয়ার। আর এই সেকেন্ড অর্ডার নিউরনের সাথে এই এই ফটো রিসেপ্টরের যে কানেকশন, ফার্স্ট অর্ডার নিউরনের সাথে সেকেন্ড অর্ডার নিউরন যে জায়গায় কানেকশন করতেছে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে আউটার প্লেক্সিফর্ম লেয়ার। মানে এরা হচ্ছে সিনাপস হিসেবে কাজ করে, ওরকম একটা বিষয় আর কি। আর ইনার ব্লাড রেটিনাল ব্যারিয়ার ফর্মেশনও আউটার প্লেক্সিফর্ম লেয়ার কন্ট্রিবিউট করে। আমরা একটা তো পড়ে রাখছি আউটার রেটিনাল মানে ব্লাড রেটিনাল ব্যারিয়ার, যেটা হচ্ছে রেটিনাল পিগমেন্ট সেল কন্ট্রিবিউট করে। তাহলে এরকম কয়েকটা কথা এখানে একটু মনে রাখতে হবে। ওকে, এরপরে আসো যে তার মানে থার্ড অর্ডার নিউরন হচ্ছে গ্যাংলিয়ন সেল লেয়ার, এবং এরা পরবর্তীতে আমাদের অপটিক মানে এদের একজনগুলো মিলে পরবর্তীতে অপটিক নার্ভ তৈরি করতেছে। আর ইন্টারনাল লিমিটিং মেমব্রেন যেটা, এটা ট্রু বেসমেন্ট মেমব্রেন, এবং এরা আমাদের মুলার সেল নামে এক ধরনের সেল থাকে, যেটা এক্সট্রাকচারাল সাপোর্টিং সেল, উইটার ফুড প্লেট দ্বারা এরা ফর্মেশন হয় ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। এবং রেটিনাতে স্ট্রাকচারাল সাপোর্টিং সেলস হিসেবে কিছু নিউরোগ্লিয়াল সেলস থাকে, এবং এগুলোর মধ্যে অ্যাস্ট্রোসাইট, তারপরে মুলার সেলস একটা সেল, হ্যাঁ, যেটা আমরা বললাম, তারপরে মাইক্রোগ্লিয়াও থাকে। এগুলা ব্রেনেও থাকে, আমরা জানি অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, এপিন্ডাইমাল সেল, মাইক্রোগ্লিয়া। তো ওটার মতো এই জায়গায় 3 ধরনের সেল, মুলার সেল নামে একটা সেল আছে, এটা একটু জাস্ট জানো। এখন এই লেয়ারগুলো এখানে একটু বলা হয়েছে যে দেখো এই লেয়ারগুলা যে এই যে স্পেশালি দেখো এই জায়গায় একটা সেলুলার লেয়ার, যে গ্যাংলিয়ন সেল লেয়ার যেটা। তারপরে এই যে একটা যে লেয়ার, এই যে একটা লেয়ার, এই লেয়ারটা হচ্ছে কি ইন্টারনাল INL, যেটা মানে ইনার নিউক্লিয়ার লেয়ার, আর এটা হচ্ছে আউটার নিউক্লিয়ার লেয়ার এটা, হ্যাঁ। তারপরে এই যে জায়গাটা, যে জায়গাটা দেখতেছো রেটিনাল পিগমেন্টের জায়গাটা, আর এই জায়গা তো ফটো রিসেপ্টর এইটা, হ্যাঁ। এবং তার বাদে করয়েড তো থাকবে এখান দিয়ে, এবং করয়েডের পরে এখানে রেটিনাল পিগমেন্ট, এরপরে এটা হচ্ছে আউটার টু ইনার, হ্যাঁ, ভিতরে। আর এই জায়গাতে ভিট্রিয়াস ট্রান্সপারেন্ট থাকে। এবং ব্লাড সাপ্লাই কি রেটিনার বলা হয় যে ইনার যে 6টা লেয়ার থাকে, একেবারে ভিতরের 6টা লেয়ার, সেটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, যেটা এটা সাপ্লাই দেয়। আর আউটার 4টা লেয়ারকে আমাদের শর্ট পোস্টিরিয়র সিলিয়ারি আর্টারি সাপ্লাই দেয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের করয়েড এবং পোস্টিরিয়র স্ক্লেরাকেও কিন্তু সাপ্লাই দেয়। স্ক্লেরা পোস্টিরিয়র পার্ট এবং করয়েডকেও সাপ্লাই দেয় আমার শর্ট পোস্টিরিয়র সিলিয়ারি আর্টারি। এটা রেটিনার 4টা
আউটার লেয়ারকেও সাপ্লাই দেয়। রেটিনার পিগমেন্ট এপিথেলিয়াম বলো বা মানে 4 টা যে আউটার লেয়ার ওভারঅল কথা, এই যে এই 4 টা আউটার লেয়ার, আউটার নিউক্লিয়ার লেয়ার পর্যন্ত। আচ্ছা, তার বাদে হচ্ছে এবং এই যে আর্টারিগুলোর কথা বললাম, এই সবগুলো আর্টারি অপথ্যালমিক আর্টারি থেকেই আসে এবং এগুলা অপথ্যালমিক আর্টারি বা ইন্টারনাল কারোটিড আর্টারি ব্রাঞ্চ কিন্তু। বাট ম্যাকুলা যেটা, এটা কিন্তু সেন্ট্রাল রেটিনাল আর্টারি দ্বারা সাপ্লাই হয়। পাশাপাশি কিছু, কিছু ক্ষেত্রে সিলিও রেটিনাল আর্টারি দ্বারা সাপ্লাই হতে পারে, যেটা শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারির একটা ব্রাঞ্চ। আচ্ছা, এখন আমরা অপথ্যালমোস্কোপি নিয়ে একটু আলোচনা করব। যে দেখো, অপথ্যালমোস্কোপি হইতে পারে ডাইরেক্ট, হইতে পারে ইনডাইরেক্ট। তো কোনো, কোনো ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ইউজ করি, কোনো, কোনো ক্ষেত্রে ইনডাইরেক্ট ইউজ করি। যখন আমরা ডাইরেক্ট ইউজ করতেছি, এখানে একটা ইনস্ট্রুমেন্ট দেখতেছো। তো এটা কি করে দেখো, এরা আমার আ যা বুঝতে তো পারতেছো যে এরা আমার পোস্টেরিয়র চেম্বারের জিনিসগুলাকে দেখতে হেল্প করবে। আমার করোয়েড, তারপরে ওই রেটিনার ওই রিজনটা, তারপর হচ্ছে ভিট্রিয়াসের ওই রিজনটা, তারপরে ওই যে অপটিক ডিস্ক, ম্যাকুলা, এই জিনিসগুলাকে। এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা কি জানো? সেটা হচ্ছে যে এই যে অপথ্যালমোস্কোপটা, ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, এটা আমরা এক চোখ দিয়ে দেখি, এক চোখ দিয়ে। বাট এই যে যেটা, এটা দুই চোখ দিয়ে দেখি, বাইনোকুলার এক্সামিনেশন এটা একটা। এবং এটা একটা বিষয়। তবে ম্যাগনিফিকেশন এটাতে বেশি হয় এবং আ এখানে আমরা এক্সটার্নাল কোনো লেন্স ইউজ করি না। এটার মধ্যেই ঢুকানো থাকে। আ একটা কনভেক্স লেন্স ঢুকানো থাকে প্লাস পাওয়ারের, এবং ওই লেন্স যেটা আমরা ঢুকানো থাকে, ওইটা আমরা পাওয়ার চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। বাট এখানে বাহিরে একটা লেন্স ইউজ করা লাগে। আমার হাত দিয়ে একটা লেন্স আমি পেশেন্টের চোখের উপরে দিব এবং এটা ধরে রাখবো, হ্যাঁ? ওকে। আর এটার ক্ষেত্রে আমি এই যে আ মানে দেখার জন্য আমরা কি করি, যে পেশেন্টের থেকে একটু দূরে কিন্তু এইটা অবস্থান করে। বাট এটা দিয়ে যখন আমরা দেখব, আমরা আমাদের চোখে তো এটা নিব ফার্স্টে, বাট চোখে নেওয়ার পাশাপাশি আমি পেশেন্টের চোখের কাছেও অ্যাজ ক্লোজ, মানে যত ক্লোজলি ধরা যায় পেশেন্টের আয়ের কাছে, তত ক্লোজলি আমি এটা নিয়ে যাব। ঠিক আছে? বাট এটা কিন্তু একটা লেন্থে রেখে করতে, একটা দূরে রেখে করতে হয়। যেমনটা ভাবে আমরা রেটিনোস্কোপি করছিলাম, যে একটু দূরে রেখে করতে হয়। এটা পেশেন্ট শোয়াই অবস্থায় করানো হয়, বাট এটা স্ট্যান্ডিং অবস্থায় করা যায়। আ আচ্ছা, পাশাপাশি এটা হচ্ছে আমরা বলি যে, আর এই যে যেটা বললাম যে স্টেরিওপসিস বা ডিপ পারসেপশন, এটা এখানে অ্যাবসেন্ট থাকে, কারণ মনোকুলার এক্সামিনেশন এটা। বাইনোকুলার এক্সামিনেশনের ক্ষেত্রে স্টেরিওপসিস বা ডিপ পারসেপশন এটা প্রেজেন্ট থাকতে পারে। এই জিনিসটা আমরা বুঝবো যখন আমরা স্ক্রিন পড়বো তখন। আচ্ছা, কি, কি এরিয়া দেখা যায় ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি করে? ইউজুয়ালি স্মলার, মানে অনেক বেশি এরিয়া দেখা যায় না। আমরা ফান্ডাসের সেন্ট্রাল অংশটুকু, অপটিক ডিস্ক, ম্যাকুলা, এই জায়গাটুকু ভালো করে দেখি। এবং আমরা হচ্ছে 2 ডিস্ক ডায়ামিটার, অর্থাৎ 2 ডিস্ক ডায়ামিটার বলতে কি বোঝানো বুঝছো? যে একটা ডিস্ক অপটিক ডিস্কের ডায়ামিটার কত? 1.5 মিলিমিটার। তো আমরা যদি 2 টা অপটিক ডিস্কের পাওয়ার ধরো, তাহলে কত হয়? 3 মিলিমিটার। তো 3 মিলিমিটার বা এরকম একটা এরিয়া আমরা দেখতে পারি ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি দিয়ে। বাট ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপিতে আমরা 8 ডিস্ক ডায়ামিটার, অর্থাৎ 8 টা অপটিক ডিস্কের ডায়ামিটার যদি চিন্তা করো, তাহলে ওরকম একটা লার্জ এরিয়া দেখা যায়। এবং এখানে আমরা 10 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেখতে পারি, মানে ছোটো জায়গা। আর এখানে হচ্ছে 45 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, বেশি জায়গা দেখা যায়। হ্যাজি মিডিয়া মানে ধরো কর্নিয়াতে হ্যাজিনেস আছে বা কোনো একটা জায়গায় হ্যাজিনেস আছে কিছুটা। তো এই হ্যাজিনেস পার করে তুমি কিন্তু জিনিসগুলো দেখতে পারবা না এই ডাইরেক্ট অপথ্যালমোস্কোপিতে। বাট হ্যাজিনেস থাকা সত্ত্বেও তুমি ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি করে সেটা কিন্তু দেখতে পারো। এটা ইউজুয়ালি রেটিনার স্পেসিফিক কোনো পার্টে প্রবলেম আছে, যেমন ধরো গ্লুকোমা, অপটিক ডিস্কে প্রবলেম আছে, অপটিক ডিস্ক অ্যাট্রফি বা এই প্রবলেম আছে। সো আমি এই ক্ষেত্রে আমি এটা করতে পারি। আর এটা হচ্ছে রেটিনার যে কোনো পার্টেই প্রবলেম হইলে আমরা এটা করতে পারি, যেমন রেটিনাল ডিটাচমেন্ট, এটা দ্বারা আমরা দেখতে পারি। ওকে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি। ধরো কমপ্লিট মানে মিডিয়াতে অপাসিটি আছে, মিডিয়া যেগুলো আছে রিফ্র্যাক্টিভ মিডিয়া, তো এইগুলোতে ধরো অপাসিটি হয়ে গেছে। ফর এক্সাম্পল ধরলাম একেবারে ইম্যাচুর ক্যাটারাক্ট হয়ে গেছে বা কর্নিয়াল কমপ্লিট অপাসিটি। তো যাই হোক, মানে এই সকল কন্ডিশনগুলোতে, যেটাতে এই জায়গায় তো হ্যাজির কথা বলা হয়েছে, যে হ্যাজিতে আমি হচ্ছে ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি দিয়ে দেখতে পারবো, হ্যাজি হইল। বাট যদি কমপ্লিট হ্যাজিনেস থাকে, তাহলে অপাসিটি থাকে মিডিয়াগুলোতে, তাহলে আমার যে জিনিসটা করতে হয় সেটাকে বলি আমরা বি স্ক্যান। তখন আমরা আলট্রাসোনোগ্রামি হেল্প নেই, আলট্রাসোনোগ্রাফি অফ আই, যেটাকে আমরা বলি বি স্ক্যান, ব্রাইটনেস স্ক্যান। হাউএভার, এখন আমরা কয়েকটা মানে প্রসিজারের কথা একটু পড়ি, যে কিছু এক্সামিনেশন, আমরা রেটিনার কিছু ইনভেস্টিগেশন। একটা তো আমরা বললাম যে অপথ্যালমোস্কোপি ডাইরেক্ট ইনডাইরেক্ট হইতে পারে। তারপরে ফান্ডাস ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওগ্রাফি মানে আমি বুঝতে পারতেছি আমি ভেসেল দেখবো। তো এফএফএ যেটা, এটাতে আমরা কি করি, পার্সেন্টার অ্যান্টিকিউবিটাল ভেনের ওই জায়গায় আমি হচ্ছে ফ্লুরিসিন ডাই এটা দিয়ে দিই, 5 ml অফ 10% সলিউশন ফ্লুরিসিন ডাই। তো এটা যখন আমি ইনজেক্ট করে দিই, এটা কি করে পরবর্তীতে অপথ্যালমিক ভেইনের সহযোগিতাতে অপথ্যালমিক ভেইনে যায়, এবং সেখান থেকে এরা হচ্ছে আমাদের ভেসেলগুলোকে রিয়েলাইজেশন করতে হেল্প করে। এবং দেখো ভেসেলগুলোকে তুমি সাদা কালারে দেখতে পারতো, এখানে সাদা কালারের ভেসেলগুলো দেখা যাচ্ছে। এবং ম্যাকুলা যে রিজনটা, ওই জায়গাটা একটু কালা দেখা যাচ্ছে, কারণ ওই জায়গাটা অ্যাভাসকুলার থাকে। এখন বেশ কিছু কন্ডিশন চিন্তা করো, এবং এই যে মানে অ্যাঞ্জিওগ্রাফিটা, ঠিক আছে, ফ্লুরিসিন ডাই দিয়ে আমরা দেখতেছি। তো এই অ্যাঞ্জিওগ্রাফিটা এতে ভাস্কুলার ডিসঅর্ডার এবং ম্যাকুলার ডিসঅর্ডার আইডেন্টিফাই করা যায়।
যেমন ধরো ব্লক ভেসেলে কী হবে, ইউজুয়ালি আমরা বলছি ভেসেলগুলোকে সাদা করে দেখতে পারে, বাট দেখো এই ভেসেলগুলো কালো কালো দেখা যাচ্ছে, রাইট? তার মানে কি এই ভেসেলগুলোর মধ্যে ডাইটা ঢুকতে পারে নাই, মানে হচ্ছে এই ভেসেলগুলো ব্লক আছে, তো এটা বুঝতে পারবো। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, ধরো ভেসেলগুলোর মধ্যে ব্লাড ছিল এবং সেই ব্লাডগুলোকে আমি সাদা সাদা দেখতেছি, বাট এই ব্লাডগুলো ধরো বাইরে বের হয়ে গেছে, কোনো হেমোরেজ আছে এই রিজন দিয়ে, ঠিক আছে? তার মানে লিকেজ অফ ডাই বলতে বোঝানো হয়েছে যে ভেসেলগুলো থেকে ব্লাড বের হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা বিষয়। আর এখানে দেখো ম্যাকুলা নর্মালি কালো থাকবে, বাট এখানে ব্রাইট হয়েছে, তার মানে এটা কোনো অ্যাবনর্মালিটি আছে ম্যাকুলাতে। আচ্ছা, তারপরে আইরিডো সায়ানিন গ্রিন অ্যাঞ্জিওগ্রাফি, এটা এক ধরনের অ্যাঞ্জিওগ্রাফি, বাট এখানে আমরা আইরিডো সায়ানিন গ্রিন নামে একটা ডাই ইউজ করতেছি, এবং এখানে এটা বেটার রিটেনশন এবং বেটার পেনিট্রেশন থাকে। ইউজুয়ালি করোয়েডাল সার্কুলেশন দেখার জন্য এটা ভালো। দেখো আমাদের এই রিজনটাতে রেটিনাল সার্কুলেশন, করোয়েডাল সার্কুলেশন আছে, তো আমরা এই যে যেটা মানে যেটা ফ্লুরিসিন ডাই, এটা দিয়ে আমরা রেটিনাল সার্কুলেশনের বিষয়গুলো খুব ভালো দেখতে পারি, বাট করোয়েডাল সার্কুলেশন রিলেটেড অ্যাঞ্জিওগ্রাফি করার জন্য আমরা এটা করতে হবে, বাট যাদের আয়োডিন হাইপারসেনসিটিভিটি আছে সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না। আচ্ছা, এরপরে বি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি, যেটা এটা এক ধরনের ব্রাইটনেস স্ক্যান, এবং এখানে দেখো আমরা কিছু হাইপার ইকুইক এরিয়া দেখি, হাইপার ইকুইক বা হোয়াইট এরিয়া যেটা, আর হাইপার ইকুইক মানে হচ্ছে ব্ল্যাক বা ডার্ক এরকম কিছু এরিয়া। তাহলে এটা হচ্ছে ভিট্রিয়াসকে আমরা কালো দেখি, বাট বাকি যে হাইপার ইকুইক বা ব্রাইট বা হোয়াইট দেখে হচ্ছে রেটিনা এবং করয়েডকে। যেমন ধরো এই যে রিজনটা, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ওই মানে কি বলে এটাকে, যে লেন্সের ওই রিজনটা, লেন্স, এই যে যেমন ধরো এই যে লেন্সের পরে এই জায়গাটা হচ্ছে ভিট্রিয়াস, তারপরে এই যে জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে অ্যান্টিরিয়রলি থাকবে। অ্যান্টিরিয়রলি কি থাকবে বলো তো, এই যেখানে লেখা আছে যে রেটিনা থাকবে অ্যান্টিরিয়রলি, এবং পোস্টেরিয়রলি এখান দিয়ে ধরো করোয়েড আছে। তার মানে এই সাদা কালারের গুলা এখানে রেটিনা, এখানে করোয়েড, আর এই জায়গাটা তো ভিট্রিয়াস, মানে কালো, যেটা ভিট্রিয়াস কালো দেখাবে, আর বাকি লেন্স, তারপর হচ্ছে রেটিনা, করোয়েড, এগুলো সাদা দেখাবে। তো এটা হচ্ছে স্ক্যানের বিষয়। বাট দেখো এই যে এখানে এটা বোঝানো হয়েছে যে রেটিনাটা এখানে নর্মালি থাকার কথা ছিল, ওইটা কি হবে এসে ডিটাচমেন্ট হয়ে গেছে। ওকে, এটা একটা বিষয়। আর এখানে দেখো, এখানে হচ্ছে ভিট্রিয়াস হেমোরেজ বোঝানো হয়েছে, যে এই জায়গাটা নর্মালি কালো থাকার কথা, বাট এই জায়গায় সাদা সাদা হয়ে গেছে, ভিট্রিয়াস হেমোরেজ হয়তো আছে। তারপরে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি নামে একটা আছে, যেটা সিটি স্ক্যান টাইপের, এবং এরা কি করে, এরা হচ্ছে আমাদের রেটিনার যে লেয়ারগুলো আছে ওইগুলা অবজার্ভ করতে হেল্প করতে পারে, যেমন ছবিও দেখাচ্ছে, এবং লেয়ারগুলা ভালো অবজার্ভ করতে পারে, তো এই জিনিসটি ইম্পর্টেন্ট, এবং আমরা খুবই কীভাবে ডিফারেন্স দেখতে পারি। ওকে, তারপরে ইলেকট্রোরেটিনোগ্রাফি নামে একটা টার্ম আছে, ইআরজি, এটার মাধ্যমে আমরা অ্যাকশন পোটেনশিয়ালকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি অ্যাকশন পোটেনশিয়াল বা নার্ভের যে ইম্পালসটা ক্যারি করে নেওয়া যাওয়া, এই জিনিসটা। ওকে ফাইন। আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখায় আসি, সেটা কি জানো, এই যে এই রিজনটা দেখো, এই যে গ্যাংলিয়ন সেল লেয়ারে, কিন্তু এটাই কিন্তু ইনিশিয়াল সাইট অফ জেনারেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি আমার এই ফটো রিসিপ্টর লেভেলে অ্যাকশন মানে পোটেনশিয়াল তৈরি হয়েছিল, বাট সেটা অ্যাকশন পোটেনশিয়াল না, সেটা হচ্ছে গ্রেডেড, লোকাল গ্রেডেড পোটেনশিয়াল। বাট এটা আস্তে আস্তে যখন ট্রান্সমিটেড হয়, এবং এই জায়গাটাতে অ্যাকশন পোটেনশিয়ালটা মেনলি শুরু হয়। পরবর্তীতে এরা আমরা জানি যে এরা পরবর্তীতে অপটিক নার্ভের থ্রুতে, অপটিক ডিস্ক থেকে অপটিক নার্ভের থ্রুতে এরা হচ্ছে ব্রেনে যাবে, বলতে এরা হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডিতে যাবে, মানে অপটিক কায়াজম, তারপর ডিস্ক, অপটিক ট্রাক্ট, তারপর ল্যাটারাল জেনিকুলেট বডি, এবং সেখান থেকে ভিজুয়াল কর্টেক্স, এরকম জায়গাগুলোতে কিন্তু এরা ট্রান্সমিটেড হবে। তো এই জিনিসটা হচ্ছে আমি দেখাইতে চাচ্ছিলাম। ওকে, তারপরে আসা যাক যে আমরা গ্রাফিক্যাল রেকর্ড কিভাবে করব, যে ইলেকট্রোরেটিনোগ্রাফি নামে একটা টার্ম আছে, এবং এটা আমরা এই যে অ্যাকশন পোটেনশিয়াল, এটা প্যান রেটিনা বা সব জায়গা থেকেই মেইনলি আমরা ইম্পালসটা পাই, এবং এটার থ্রুতে আমরা কি করতে পারি, আমরা গ্লুকোমা ডায়াগনোসিস আমরা ইউজ করতে পারি, স্পেশালি প্যাটার্ন ইআরজি নামে একটা টার্ম আছে, ইলেকট্রোরেটিনোগ্রাফি। এটাতে আমরা গ্যাংলিয়ন সেল থেকে যে মানে অ্যাকশন পোটেনশিয়ালটা পাই, ওটাকে আমরা প্লট করতে পারি, এবং এখানে আসলে এটা যখন আমরা প্লট করি, দেখো একটা নেগেটিভ, একটা পজিটিভ, আর একটা পজিটিভ, এরকম বিভিন্ন ওয়েভ আমরা পাই, এবং এই ওয়েভগুলোকে আমরা এবিসি এরকম বিভিন্ন নামে ডেকে থাকি। আর একটা হচ্ছে ইলেকট্রো অকুলোগ্রাফি, হ্যাঁ, এটা হচ্ছে স্টার্নিং পোটেনশিয়ালগুলা, যে আমাদের রেটিনাল পিগমেন্ট যে এপিথেলিয়াম আছে, সেটা অ্যাপিক্যাল এবং বেসাল সেগমেন্ট দ্বারা প্রডিউস করা বিভিন্ন ভোল্টেজ ডিফারেন্সের কারণে এটা আমরা পেয়ে থাকি, এবং এটা আমরা আউটার রেটিনার কোনো ডিজিজ, হ্যাঁ, আউটার লেয়ারগুলার কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে আমরা ইলেকট্রো অকুলোগ্রাফি করতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট। আর এই যে আমরা আর্লি রিসেপ্টর পোটেনশিয়াল এবং মাল্টিফোকাল ইলেকট্রোরেটিনোগ্রাফি, এগুলো আমরা ম্যাকুলার ফাংশন দেখার জন্য আমরা ভালো
মানে কি বলে এই টেস্টগুলো করতে পারি। এটা মেইনলি যেহেতু কোন দ্বারা মেইনলি এই পোটেনশিয়ালগুলো জেনারেটেড হয়। তো এবং এজন্য ম্যাকুলার ফাংশনের জন্য এইগুলো দেখা যাইতে পারে। হাউএভার এই কয়েকটা কথা এরকম ইনভেস্টিগেশনের নাম ইলেক্ট্রোঅকুলোগ্রাফি, ইলেক্ট্রোরেটিনোগ্রাফি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, বিএস স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি, ইন্ডোসায়ানিন গ্রিন অ্যাঞ্জিওগ্রাফি